রাগ করলে খুব বেশি রাগ করে ফেলি। জিনিসপত্র ভাঙার অভ্যাস আছে? জিনিসপত্র আগে একবার দুইবার ভেঙেছি, বাট জিনিসপত্র ভাঙার ইচ্ছে নেই, বাট খুব বেশি চিল্লাচিল্লি করার আছে। মানে দেখা যাচ্ছে ওই কথাটা আমি বলতে চাই না, বাট বলে ফেলি, উল্টাপাল্টা কথা বলে ফেলি। সুখে থাকার চেয়ে বড় সৌন্দর্য বোধহয় আর কিছুই হতে পারে না। হাসি খুশি মন যে কোনো সুন্দর চেহারার সবচাইতে বড় অলংকার। তেমনই সুন্দরী, গুণবতী এবং জিরো ফিগারের চিত্রনায়িকা আরিয়ানা জামান। দর্শক, চিত্রনায়িকা আরিয়ানা জামানকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি আমাদের আজকের স্যান্টালিনা রূপকথা। চিত্রনায়িকা আরিয়ানা জামান, যার চলচ্চিত্রে অভিষেক হয়েছে গত বছর পাপ চলচ্চিত্রের মাধ্যমে। এবছর ঈদে মুক্তি পায় তার দ্বিতীয় চলচ্চিত্র মোনা জিন্টু। এর আগে বেশ কিছু মিউজিক ভিডিও এবং টিভি নাটক সহ মহানগর ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি চিত্রনায়িকা আরিয়ানা জামান। আরিয়ানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, নো কমপ্লেন। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। জাজ মাল্টিমিডিয়া যখন আপনাকে তাদের সিনেমাতে কাস্ট করে, একটা চমকপ্রদ পোস্ট দেখেছিলাম আমরা ফেসবুকে, বাংলাদেশের প্রথম জিরো ফিগারের নায়িকা। তো এখনো কি সেই ফিগারটা মেইনটেইন করা হয়েছে? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আসলে কি, আমি হচ্ছে ফিট থাকতে পছন্দ করি। আমার মনে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠবো, আমি হচ্ছে ফ্ল্যাট একটা বেলি দেখে উঠবো, তো আমার ওই জায়গা থেকে হচ্ছে আমার মেনটেন করতে পছন্দ করে, অ্যাক্টিভ থাকতে পছন্দ করি। আর আপনি যেটা বললেন হচ্ছে ওইটা ওনাদের হচ্ছে একটা মার্কেটিংয়ের পলিসি, ওইভাবে আমাকে ফার্স্ট প্রেজেন্ট করা হয়েছে। সো হ্যাঁ, আমি অলওয়েজ মেনটেন করে যাচ্ছি, মেনটেন করতে পছন্দ করি। তো যারা জানে না যে জিরো ফিগার কি, তাদেরকে একটু বলুন হোয়াট ইজ জিরো ফিগার। আমার কাছে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ফিট থাকা, সুন্দর একটা ফিটনেস মেনটেন করা। বাট অ্যাজ ইউজুয়াল তুমি যদি মেজারমেন্টে যাও, সেখানে একটা ফিক্সড মেজারমেন্ট আছে, যেটাকে আসলে জিরো ফিগার বলে। এরপরে আমরা এই যে সিনেমার প্রসঙ্গে আসতে চাই, পাপ মুক্তি পেয়েছিল, আর এবছর তো ঈদ উল ফিতরেই মুক্তি পেল মোনা জিন্টু। এই যে ব্যাক টু ব্যাক সিনেমা মুক্তি পেয়ে যাচ্ছে, কেমন লাগছে? যে স্বপ্ন নিয়ে এসেছিলেন ঢাকায়, সেটা তো পূরণ হচ্ছে। অবশ্যই ভালো লাগছে। আমার যে পাপ ছবিটা রিলিজ হয়েছে, সেটা হচ্ছে এই ঈদের আগের ঈদে রিলিজ হয়েছে। ব্যাক টু ব্যাক এই ঈদে একটা ছবি রিলিজ হলো। অ্যাজ এ আর্টিস্ট হিসেবে এমন দুইটা বড় বড় অকেশনে, ঈদের মতো অকেশনে আমার ছবি এসেছে, অবশ্যই আমার ভালো লাগছে। বাট এখন পর্যন্ত আমি এটা চেষ্টা করে যাচ্ছি ভালো কাজ করার, ভালো কাজের সাথে থাকার। সো এখন কি নিয়ে প্ল্যান চলছে, মানে হোয়াটস নেক্সট? এখন আমি অন্য মামুন ভাইয়ার একটা ছবি করছি, স্পর্শ। এটা হচ্ছে কলকাতার প্রোডাকশন, কলকাতা বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার প্রোডাকশন। এই তো, আর সামনে ওটিটিতে কাজ করা হবে, একটা সিরিজ করা হবে, অ্যাকচুয়ালি দুইটা সিরিজ করা হবে ওটিটিতে। এই এখন পর্যন্ত এই যাচ্ছে আর কি। আমরা আবার একটু ফিটনেস নিয়ে আলাপে ফিরতে চাই। জিরো ফিগার বলে বারবার সম্বোধন করা হচ্ছে, এখনও দেখতে পাচ্ছি প্রপারলি ওয়েল মেনটেন। এর পেছনে নিশ্চয়ই অনেক পরিশ্রম রয়েছে, নিয়মিত জিমে যাওয়া হয়তো। আমি যেটা বললাম যে আমার হচ্ছে ওয়ার্কআউট করতে ভালো লাগে, অ্যাক্টিভ থাকতে ভালো লাগে। দেখা যায় যে ওয়ার্কআউটটা যখন রেগুলার করা হয়, অ্যাক্টিভ থাকা হয়। আর মেনটেনের ক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু একদম যে খাওয়া দাওয়া করি না বা না, খুব খাওয়া দাওয়া করি। আমার ফেভারিট ফুড হচ্ছে বিরিয়ানি। তো আম্মু হচ্ছে আমার জন্য রান্না করে ফ্রিজে রেখে দেয়। বাট যতটুকু করা যায় যে সুগারটা আমি ওইভাবে খাই না। লাইক ফার্স্টে অ্যাভয়েড করতে করতে এখন এটা হ্যাবিট হয়ে গেছে যে সুগার আসলে খেতে ইচ্ছা করে না, ওইভাবে এক্সট্রা সুগার খাওয়া হয় না। ব্যাপারটা হচ্ছে যে আমি ব্যালেন্স করব। আর যদি ব্যক্তিত্বের জায়গা থেকে জানতে চাই, যে অনেকে হয় যে আমরা তো আসলে দোষে গুণে পরিপূর্ণ একটা মানুষ, আমাদের যেমন পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিকও থাকে। সো হয় না, আমাদের কিছু বৈশিষ্ট্য, কিছু দোষ আমরা চেঞ্জ করে ফেলতে চাই। সো ব্যক্তিত্বের জায়গা থেকে আরিয়ানা জামানের কোন বিষয়টা যদি পসিবল হয় আপনি চেঞ্জ করতে চাইবেন? আমি আসলে অল্পতে না, আমি রাগ করি না, বাট রাগ করলে খুব বেশি রাগ করে ফেলি।
দেন দেখা যায় যে মিসবিহেভ করে ফেলি বা একটা জিনিসপত্র ভাঙার অভ্যাস আছে? জিনিসপত্র আগে একবার দুইবার ভেঙেছি, বাট জিনিসপত্র ভাঙার ইচ্ছে নেই, বাট খুব বেশি চিল্লাচিল্লি করার আছে, মানে দেখা যায় যে সাডেনলি কন্ট্রোল করতে পারি না, তো খুব বেশি চিল্লাচিল্লি করি বা দেখা যাচ্ছে ওই কথাটা আমি বলতে চাই না বাট বলে ফেলি, বলে উল্টা ফেলা পাল্টা হয়, কথা হ্যাঁ, বলে ফেলি। সো আমি নেক্সট মোমেন্টে এটা হচ্ছে রিয়েলাইজ করি যে আসলে আমার এই কথাটা বলা উচিত নয়। সো আমার যদি পসিবল হয় তো আমি এই জিনিসটা চেষ্টা করবো যে অল্পতে রেগে না যাওয়া, উল্টাপাল্টা কথা না বলার আগের টাইম। এই তো শুনলাম যে আপনার একটা আপনার দৃষ্টিতে যেটা দোষ আপনি চেঞ্জ করবেন, আর আপনার নিজের কাছে নিজের কোন গুণটা বা নিজের কোন বৈশিষ্ট্যটা সবচাইতে বেশি ভালো লাগে, মনে হয় আই এম সো স্পেশাল, এই কথা যখন মনে হয়? আমি মানুষের সাথে মিশতে পারি, আমি হচ্ছে কারোর সাথে প্রথম দেখাতে ভালো কনভারসেশন ক্রিয়েট করতে পারি বা কথা বলতে পারি, ভালোভাবে মিশতে পারি, ওয়েল বিহেভড, আই বিলিভ দ্যাট। কার সাথে কথা বলতে ভালো লাগে? আমার ছোট বোন, স্পেশাল ফ্রেন্ড। ওকে, বাড়িতে কি করে সময় কাটায়? কারণ কাজের বাইরে তো আমি যতদূর জানি আপনি একটুখানি ঘর কোনো বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন, কিভাবে সময় কাটান? বাড়িতে সময় কাটে কি হবে, আমার কিছু না করে বাসায় বসে থাকতে ভালো লাগে, লাইক এমনি আমি বসে আছি, ফোন টিপতেছি, সিরিজ দেখছি, এমনিই বসে আছি, আমার এমনিই বসে থাকতে হবে ভালো কি লাগে। তাহলে, মানে অবসরে কি করেন? অবসরে ছবি, আমি টুকিটাকি ছবি আঁকতাম, এটা আগে আঁকা হতো, এখন আসলে আঁকা হয় না। তো এখন অবসর পেলে ওই যেটা বললাম, আমি এমনি বসে থাকি, আমার বসে থাকি, কিছু না করে বসে থাকতে আমার ভালো লাগে। যে রাধে সে তো চুলও বাঁধে, আপনি অনেক সুন্দর করে চুল বেঁধেছেন, ভারী মিষ্টি লাগছে, কিন্তু আরিয়ানা জামান কি বাসায় সুন্দর রান্নাও করতে পারে? যারা আমার রান্না খেয়েছে তারা বলে আমি অত্যন্ত ভালো রান্না কোন করতে পারি। ডিশটা ভালো রান্না করেন? আমি আসলে রাঁধুনি হিসেবে আই ক্যান কুক এভরিথিং। আমার জাস্ট একটু ইউটিউব করা লাগে, রেসিপিটা দেখা লাগে, বাট প্রত্যেকটা রেসিপি ট্রাস্ট মি, তুমি যদি একবার আমার রান্না খাও তুমি ভুলতে পারবে না আমার তাহলে আমি রান্না। কবে খাচ্ছি, আমি কেন ওয়েট করছি এখানে, কবে দাওয়াত as দিচ্ছেন? soon as possible, as soon ওকে, as অপেক্ষায় possible. থাকলাম। অবশ্যই। সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে, সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে, ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা, ঠিক যেমন স্যান্ডেলিনা সোপ। চেনা আদরে গোলাপের চাদরে তুমি হৃদয়ে জুড়ে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। শরীর ঠিক রাখতে গেলে তো অনেকেই অনেক ধরনের খাবার দাবার অ্যাভয়েড করে, অনেক সময় প্রিয় কোনো ডিশ হতে পারে বিরিয়ানি, তেহারি, একটু রিচ ফুডগুলো অনেকে অনেক সময় খেতে চায় না। এমন কোনো খাবার রয়েছে কি যেটা অ্যাভয়েড করতে হচ্ছে ফিটনেসের জন্য? ফিটনেসের জন্য আসলে আমি সুগারটা অ্যাভয়েড করার ট্রাই করি। ফার্স্ট যখন অ্যাভয়েড করতাম তখন একটু অ্যাডিকশনটা তখন ছিল যে মনে হতো একটু সুগার খাই, বাট এখন অ্যাভয়েড করতে করতে এখন আসলে ইচ্ছেও করে না যে আচ্ছা আমি সুগার খাই, বা সুগারটা অ্যাভয়েড করা, অয়েলটা অ্যাভয়েড করা হয়। আর এই যে অ্যাভয়েড করতে করতে দেখবেন অনেকে চেনা জানার মধ্যে নিশ্চয়ই পেয়ে যাবেন যে এই যে ডায়েটের কথার জন্য অনেকে অনেক কিছুই খায় না, দিনের পর দিন ওনারা না খেয়ে থাকেন এবং বলেন যে এমন ডায়েট, এমন কিটো, এইটা কতটা হেলদি আপনার কাছে মনে হয়? আমি আমার ক্ষেত্রে যেটা বলবো যে আমি সব কিছু খাই, ওয়ার্কআউট করে বার্ন করি। হেলদির ব্যাপারটা হচ্ছে কেউ যদি এই জিনিসটা লাইক তার ডক্টরের সাথে জিনিসটা ডিসকাস করার পর করে তাহলে সেটা হচ্ছে হেলদি। বাট অনেকে আছে যে খুব বেশি ডিপ্রেসড হয়ে ওভারওয়েট থাকে, খুব বেশি ডিপ্রেসড হয়ে যে খুব তাড়াতাড়ি যে ফ্যাটটা বার্ন করতে চায়, ওই জিনিসটা খুবই আনহেলদি। কাজের জন্য তো ঘোরাঘুরি হয় এবং মেয়েরা ঘুরতে গেলে সবচেয়ে কি করে? শপিং করে। শপিং ডেস্টিনেশন কোনটা প্রিয়? আমি অনেস্টলি বলতে গেলে আমার শপিং করতে ভালো লাগে না। হ্যাঁ, আসলে এটা সত্যি, এটা একদম সত্যি কথা। আমার যখন প্রয়োজন মনে হয় যে আচ্ছা এখন কিছু কিনা লাগবে, ইভেন আমি অকেশনালি মেয়েরা যেমন শপিং করে ঈদে বা বিভিন্ন অকেশন, আমার কিন্তু প্ল্যান করে, বেশ প্ল্যান করে, আমার কিন্তু অকেশন ডিপেন্ড করে কখনোই শপিং করে না। ইভেন আমি লাস্ট 2 ইয়ার্সে অকেশনের উপর ডিপেন্ড করে কোনো শপিং করিনি। এমনিতে তাহলে কোন ধরনের কাপড় পরতে বেশি কমফোর্টেবল, মানে কোন ধরনের ড্রেস? শাড়ি, সালোয়ার কামিজ, গাউন, ভেরি বিউটিফুল ড্রেস। থ্যাংক ইউ সো মাচ। এটাও আমি 10 মিনিটসে কিনেছি, জাস্ট যমুনাতে গিয়েছি, আমার একটা ড্রেস লাগবে, তো যমুনাতে যেয়ে এটা কিনে নিয়ে এসেছি। কমফোর্টেবলের ক্ষেত্রে জিন্স, টি শার্ট, আর পছন্দের ড্রেস যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে হচ্ছে শাড়ি আমার খুব পছন্দ। আর পোশাকের ব্যাপারে কি আপনি বেশ চুজি?
নাকি মোটামুটি ভালো লাগলে আপনি সেটা গায়ে জড়িয়ে নেন? না, পোশাকের ব্যাপার আমি চুজি, লাইক আমি একটা কিছু পরবো সেটা আমার পছন্দ হতে হবে। ইভেন আমি নিয়ে এসেছি ড্রেসটা বা কোনো ব্র্যান্ড থেকে এসেছি বা আমি নিজে কিনেছি, কেনার পর যদি ড্রেসটা পরার পর আমার ফিল হয় যে আমি আসলে কমফোর্টেবল, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কমফোর্টেবল ফিল করছি না, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমাকে ভালো লাগছে না, তখন আসলে আমি ড্রেসটা কখনোই পরি না, কখনোই না। আর সাজুগুজুর ক্ষেত্রে অভিনয়ের জন্য তো সাজুগুজু করতেই হয়, আর আমরা মেয়েরা তো এমনিতেও একটু আয়নার সামনে সময় কাটাতে বেশিই ভালোবাসি। আপনি কতটা ভালোবাসেন? সাজুগুজুর ক্ষেত্রে হচ্ছে এত মেকআপ করি আমরা, তো দেখা যাচ্ছে বাইরের ফ্রেন্ডসদের সাথে বের হলে ওইভাবে মেকআপ করা হয় না, বাট আমি যখন আমার শ্যুটে আছি বা যেমন আজকে আমি এখানে এসেছি তখন খুব চুজি, আমি তখন খুঁতখুঁতে খুব টাইম নিয়ে আমি মেকআপ করি। আর আপনি তো একাধারে অভিনয় করেছেন আমাদের বাংলাদেশের লেজেন্ডারি কিছু অভিনেতার সাথে, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী। তাদের থেকে আসলে কি টিপস নিয়েছিলেন, সেটা অভিনয়ের ক্ষেত্রে হোক বা জীবনযাপনের ক্ষেত্রে? আমি এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ছে, শ্যামল ভাইয়ের কথা বলি, আমি শ্যামল মৌলা। সো আমি যখন ওনার সাথে কাজ করি, মহানগর 2-তে কাজ করি, তো উনি আমাকে ফার্স্ট বলছিল যে আরিয়ানা দেখো, অ্যাক্টিংয়ের একটা ব্যাপার হচ্ছে যে যখন তোমার অপোজিট কোয়ার্টিস্ট ডায়লগ তোমাকে ডেলিভারি করবে, সেক্ষেত্রে হচ্ছে আগে তুমি তার অ্যাকশনটা রিসিভ করবা, তারপর রিঅ্যাকশন, আগে অ্যাকশন তারপর রিঅ্যাকশন। তো এই জিনিসটা আছে না যে যখন নতুন কাজ করতে যাই, দেখা যাচ্ছে আমি ডায়লগটা আমার মুখস্থ, তো আমার মাথায় ডায়লগটা আছে, আগে কিন্তু আমি রিঅ্যাকশনটা দিয়ে দেয় আর্টিস্ট যারা নিউ কাজ করতে যায়, এক্সপিরিয়েন্স যারা তাদের কথা অন্য, নিউ কাজ করতে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আগে রিঅ্যাকশন দিয়ে দিয়েছিলাম, তো ভাই আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলছে। সো এই টিপসটা আমার মনে আছে। আর মোশাররফ ভাইয়ের ক্ষেত্রে আমি বলবো, মোশাররফ ভাইয়ের ফার্স্ট যখন আমি কাজ করতে যাই আমার একটু ভয়ই লাগে, একটু ভয় লাগে, দেখা যাচ্ছিল উনি খুব তাড়াহুড়া বা রাফ অ্যান্ড টাফ ছিল, বাট এরপর কাজ করতে যেয়ে আসলে কমফোর্ট জোনটা ক্রিয়েট হয়। ওকে, আমাদের আড্ডা কিন্তু একদম জমে উঠেছে, এটাকে আরেকটু স্পাইস আপ করব, কারণ এখন আমরা র্যাপিড ফায়ার খেলবো। ওকে, সো র্যাপিড ফায়ার রাউন্ড, খুব দ্রুত প্রশ্ন করব, আপনাকেও র্যাপিডলি উত্তর দিতে হবে এবং অবশ্যই যে উত্তরে থাকতে হবে ফায়ার। তবে একটা শর্ত আছে, কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না। দ্যাটস টাফ। ওকে, আই উইল ট্রাই। ওকে, রেডি তো? ওকে, ঠিক আছে। আরিয়ানা জামানের কি আছে যা মাহিয়া মাহি বা পূজা চেরির নেই? হাইট। মহানগর সিরিজে আপনি ছিলেন, এই কথাটি অনেকে ভুলেই যায়, তখন কি মনে হয়? ফার্স্ট পার্টের জন্য, নট ফর সেকেন্ড পার্ট। বীর সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করা হলো না কেন? পার্সোনাল প্রবলেম। সারা বিশ্বের তারকাদের মধ্যে কোন সাইজ 0 ফিগারের নায়িকাকে আপনি ফলো করেন? কাউকে না। যে খাবার দেখলে ডায়েট ভুলে যান? বিরিয়ানি। যে খাবারটি আপনি রান্না করতে ভালোবাসেন? এভরিথিং। যে উপহার পেলে সবচাইতে বেশি খুশি হন? শাড়ি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কি মনে হয়? আল্লাহ অনেক সুন্দর জিনিস বানিয়েছে। আপনার সবচাইতে বড় শক্তি এবং দুর্বলতা কি? সবচেয়ে দুর্বলতা হচ্ছে ইজিলি ট্রাস্ট করে ফেলি, সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমি একবার ট্রাস্ট করার পর যখন দেখি মানুষটা আমার কথা রাখতে পারিনি, তখন আর কখনোই সেকেন্ড চান্স দেওয়া হয়নি। আপনার যে সিক্রেটটি আমরা এখন পর্যন্ত জানি না? ভালো ছবি আঁকতে পারি। আপনার সবচাইতে বড় ভয় কিসে? কাছের মানুষকে হারানো। যেখানে বারবার ঘুরতে যেতে চান? লাস্ট আমি মালদ্বীপ গিয়েছি, সো আমার খুব ভালো লেগেছে মালদ্বীপ। আপনি তো গাড়ি ড্রাইভ করতে ভালোবাসেন, লং ড্রাইভে কাকে নিয়ে যেতে চান? লং ড্রাইভে তো মানুষ অলওয়েজ স্পেশাল পার্সনকে নিয়ে যায়, গেলে স্পেশাল কেউ যদি থাকে তাকে নিয়ে যাবো। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। র্যাপিড ফায়ার তো আমি দারুণ এনজয় করেছি, আর আপনার প্রেজেন্স ছিল অ্যামেজিং। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আপনার জন্য স্যান্ডেলিনার পক্ষ থেকে রয়েছে একটা স্পেশাল গিফট। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগলো তোমার সাথে টাইম স্পেন্ড করে, অ্যান্ড থ্যাংকস টু স্যান্ডেলিনা রূপকথা আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। ডাবের পানি, আমরা যে ডাবটা খাই সেটা কিন্তু রূপচর্চার একটা অত্যন্ত এফেক্টিভ উপকরণ। তো আজকে আমি ডাবের পানি দিয়ে আপনাদের জন্য একটা সিরাম এবং প্যাক তৈরি করে দেখাবো। দেখুন তাহলে। আমার সঙ্গে আছে আজকে মডেল বাঁধন। বাঁধন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কি করছো বাঁধন? আমি পড়াশোনা করছি প্লাস পাশাপাশি মডেলিংও করছি। বাহ, খুব ভালো।
আমি আজকে যেটা করব যে ডাব আমাদের এত কমন বাংলাদেশে, এটা আমরা মানে সবার বাড়িতেই থাকে। ডাবের নানা রকম ইউজ আছে। আমি একটা জিনিস বলবো যে যারা কিছুই করতে পারেন না তারা ডাবের পানিটাকে জাস্ট ফ্রিজে ওই যে কিউব কিউব করে রেখে দিয়ে বাইরে থেকে জাস্ট একটা কিউব যদি পুরো মুখে খুব ভালো করে মাসাজ করে 20 মিনিট রাখে তাহলে ট্যানটা দূর হয়ে যাবে এবং কোনো রকম স্কিনে স্পট থাকবে না। আমি এখানে ডাবের পানি নিয়ে নিলাম। শ্বাসও ভালো, শুধু পানি না, ডাবের শ্বাসও খুবই ভালো। এর সাথে আমি একটু জেল নিয়ে নিচ্ছি, অ্যালোভেরা জেল ডাবের পানির সাথে। এটা আরও এফেক্টিভ হবে ডাবের পানি। এর সাথে আমি অ্যাড করছি একটু রাইস পাউডার। চালের গুঁড়ার মধ্যে প্যারা অ্যামাইনো বেনজাইক অ্যাসিড আছে এবং স্টার্চ, এটা খুবই ভালো স্কিনের জন্য। আর সামান্য একটু হলুদ, তবে হলুদ অনেকের স্যুট করে না, এই হলুদটা স্যুট করবে। এটা কস্তুরি হলুদ বলা হয়। এটা সব জায়গায় পাওয়া যায় না, কস্তুরি হলুদটা একটু খুঁজে কিনতে হবে। কস্তুরি হলুদ সবারই স্যুট করে। ব্যাস, এই কয়েকটা উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। ডাবের পানির সাথে চালের গুঁড়ো, কস্তুরি হলুদ, অ্যালোভেরা জেল সব কিছু মিশে এই যে একটা ক্রিমের মতো হয়ে গেছে। এইটা যদি আমরা ফেসে ক্লিনজার হিসাবে মাখি, চাইলে আমরা এটা ডেলিও ইউজ করতে পারি, আবার সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারি। যেহেতু চালের গুঁড়া আছে, এটা একটা মাইল্ড স্ক্রাবের কাজও করবে। তাহলে চলুন আপনারা আপনাদের উপর কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখুন। আর আমাকে সাহায্য করছে মডেল বাঁধন। বাঁধন এসো। আজকে আমি ডাবের পানি দিয়ে একটা সুন্দর ক্লিনজার তৈরি করে দেখালাম। আশা করি আপনারা বাড়িতে এটা তৈরি করে ব্যবহার করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। যদি আমি যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেগুলো নাও থাকে, ডাব খাওয়ার সময় একটু পানি দিয়ে পুরোটা মুখ ধুয়ে ফেলবেন, 1 ঘন্টা রাখবেন, তারপরে আবার ধুয়ে নেবেন, তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। আমি এই ক্লিনজারটা জাস্ট প্রথমে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটা পাশে করে দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরো ফেসে লাগিয়ে নেবেন। বাদাম যেহেতু এটা চালের গুঁড়ো আছে, এটা একটা মাইল্ড স্ক্রাবারের কাজ করবে, স্ক্রাব করবে, মানে মৃত কোষ ডেড সেল তুলতেও হেল্প করবে। তো ডেড সেলটা আমরা কিভাবে তুলবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকম করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে ম্যাসাজ করতে হবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যেটা হবে যে আমাদের মৃত যে কোষগুলো আছে, ডেড সেলগুলো আছে, সেগুলো উঠে এসে স্কিনের পোরসগুলো একদম ক্লিন হয়ে যাবে। অ্যাকচুয়ালি বাজারের যে স্ক্রাবারগুলো থাকে সেগুলো অনেক হার্ড থাকে, অ্যাপ্রিকটের যে সিড থাকে সেটা স্কিন অনেকটা সময় ড্যামেজ করে দেয়, ছিঁড়ে ফেলে। তো এইভাবে পুরো চাইলে ফেস, হাত, নেক সব জায়গায় আমরা এইভাবে করতে পারি এবং এটা অনেক বেটার রেজাল্ট নিয়ে আসে। আর ওই যে বললাম, একটু ডাব যখন খাবে সেটা ফেসে ড্যাব ড্যাব করে পুরো লাগিয়ে রাখবে একটা কটন দিয়ে, 1 ঘন্টা রেখে ধুয়ে ফেলবে, তাহলে অনেক ভালো ফল পাবে, স্কিনটা ভালো থাকবে। তো এই জিনিস যে ন্যাচারাল উপকরণগুলো, এগুলো হয়তো মানে কালেক্ট করা একটু ডিফিকাল্ট, বাট যদি কেউ কালেক্ট করে ইউজ করতে পারে তাহলে অনেক ভালো ফল। এই যে আমি প্যাকটা তৈরি করেছি, এটা একটা কাচের কন্টেনারে করে তুমি স্টোর করতে পারো ফ্রিজে 1 উইকের জন্য, 1 সপ্তাহ। বাইরে থেকে এসে তুমি এইটা দিয়েই হালকা করে মাসাজ করে মুখ ধুয়ে নিলে, বেশি করে পানি দিয়ে, এরপর ময়শ্চারাইজার লাগিয়ে ফেললে, তাহলে তোমার স্কিনটা খুবই ভালো থাকবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা যা খাই তাই দিয়েই কিন্তু রূপচর্চা করলে ভালো ফল পাওয়া যায়। আর সেই প্রাচীনকাল থেকেই ডাবের পানি স্কিনের ট্যান দূর করা থেকে শুরু করে দাগ দূর করতে হেল্প করে এবং ব্যবহৃত হয়ে এসেছে। আশা করি আপনারা ইউজ করবেন এবং এর বেনিফিটটা নেবেন। সবাই ভালো থাকবেন।
প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। একটি সুস্বাস্থ্যবান জাতি গঠন করবার অভিপ্রায়ে আপনাদের সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং বজ্জুল। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করতে পারি। আসলে সৌন্দর্য বৃদ্ধির মূল বিষয় হলো আমাদের ভিতরের সার্কুলেশন যত বেশি ভালো হবে, আমাদের ভিতরের হরমোনাল অ্যাক্টিভেশন যত ভারসাম্যে থাকবে, আমাদের ভিতরে প্রাণিক এনার্জি যত ভালো থাকবে, ততই কিন্তু আমরা সুন্দর থাকতে পারবো। সেজন্য আপনাকে প্রথম যে বিষয়ে মনোযোগ দিতে হবে সেটি হলো আমাদের প্রাণিক এনার্জির মূল সোর্স হলো বড় করে শ্বাস গ্রহণ করা। সেজন্য আমরা সবসময় চেষ্টা করব এই পজিশনে বসে গভীরভাবে শ্বাস গ্রহণ করবার, যেটি হলো আমাদের মূল প্রাণ। সেই প্রাণকে আমরা ভিতরে প্রবাহিত করার চেষ্টা করব। আপনি গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন এবং ধীরে ধীরে সময় নিয়ে শ্বাস ছাড়বেন। কিছুক্ষণ এটি করবার পর লক্ষ্য রাখবেন আপনার মধ্যে একটি শান্ত অবস্থা সৃষ্টি হয়েছে। আসলে এটি হলো সৌন্দর্য। আমাদের বাইরের সৌন্দর্য নির্ভর করে আমাদের মনের সৌন্দর্যের উপর। আপনার মন যখন শান্ত হবে, আপনি যখন ভিতরে হ্যাপি বোধ করবেন, শোক বোধ করবেন, এটির বহিঃপ্রকাশ আমাদের চেহারা এবং এই জায়গাগুলোতে অটোমেটিকলি চলে আসবে। আমরা এটি করবার পর কিছু আসন করব, যে আসনে মূলত আমাদের ব্লাড সার্কুলেশনগুলোকে আমাদের এই জায়গাগুলোতে প্রবাহ বিস্তার করতে পারবে, যার ফলে এটি আমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে। সেজন্য আমরা এই পজিশন থেকে সোজা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আমরা ডাউনওয়ার্ড ফেসিং ডগ, এটি একটি সহজ আসন যেন সবাই করতে পারে। সেজন্য গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত দুটো সামনে রেখে আমরা আমাদের ওজনকে যতটুকু সম্ভব সামনে রেখে হাঁটু সোজা রাখবো এবং চেষ্টা করব পায়ের গোড়ালি যেন ম্যাট কিংবা ফ্লোরে থাকে। মাথাকে সম্পূর্ণ ছেড়ে দিব। আমাদের মাথার মধ্যে কোনো ধরনের চাপ থাকবে না, শরীরের ওজন থাকবে পা এবং হাতের মধ্যে। আমি যখন আমার পজিশন এই প্রক্রিয়ায় রাখবো, লক্ষ্য রাখুন আমাদের ব্লাড সার্কুলেশন আমাদের এই জায়গাগুলোতে, বিশেষ করে কপাল এবং হেয়ার ফলিকুলাসগুলোতে প্রবাহিত, যেটি খুবই জরুরি দরকার। আমরা সবসময় এইভাবে হাঁটবার বা মুভমেন্ট করবার ফলে কিংবা ঘুমিয়ে থাকলেও বালিশ রাখবার ফলে কিন্তু আমাদের এই যে মস্তিষ্কের যে জায়গাগুলো আছে এই জায়গাতে সঠিকভাবে রক্ত চলাচল হয় না। এখানে রক্ত চলাচল না হলে আমাদের ব্রেইনে 12 জোড়া ক্রিনিয়াল নার্ভ আছে। আসলে মূলত এই 12 জোড়া ক্রিনিয়াল নার্ভের অ্যাক্টিভেশনই কিন্তু আমাদের সারা শরীরে হচ্ছে। এইগুলো ঠিকভাবে কাজ না করতে পারার ফলে কিন্তু আমরা আমাদের এই জায়গাগুলোতে আড়ষ্টতা অনুভব করি, যার ফলে আমাদের ফেস বা সৌন্দর্যটা সঠিকভাবে প্রকাশ হয় না। এখানে আমরা চেষ্টা করব কমপক্ষে 1-2 মিনিট থাকবার। তবে যাদের হার্ট বা হাইপার টেনশন আছে তারা আমরা চেষ্টা করব না মাথাকে নিচের দিকে দেবার। এই হাইপার টেনশন ছাড়া বাকি সবাই আমরা এই আসনটি করতে পারবো। এটি থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে এখন আমরা আমাদের ওজনকে পিঠের মধ্যে নিয়ে শুয়ে পড়ব। আরও 2টি আসন দেখাবো যেটি খুব সহজ। প্রথম আমরা একটি চক্রাসনা করব। আমরা আমাদের হাতের পাতাকে মাথার পিছে দিয়ে চেষ্টা করব ধীরে ধীরে শ্বাস নিয়ে প্রথম কোমর এবং বুক ঠিক এভাবে উঠবার। আপনি লক্ষ্য রাখুন এর ফলেও কিন্তু আমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকটি অর্গান লেনথিন হচ্ছে এবং রক্ত চলাচল কিন্তু আমাদের মস্তিষ্ক কিংবা মুখমণ্ডলে প্রবাহিত হচ্ছে, যেটি আসলে সৌন্দর্য বৃদ্ধি বা আমাদের এই জায়গাগুলোকে অ্যাক্টিভেশন করবার জন্য, শুধু তাই নয় আমাদের হ্যাপি হরমোনগুলোকে সিক্রেশন করার জন্য এটি খুবই জরুরি। এখানে কমপক্ষে আমরা 30 সেকেন্ড সময় বা কিছু যদি আমরা চর্চা করতে পারি বেশি সময় থেকে ধীরে ধীরে প্রথম কোমর রেখে আমরা পা সোজা করে কমপক্ষে 30 সেকেন্ড সময় আমরা বিশ্রাম নিয়ে এবার সর্বশেষ একটি আসন করব। এই আসনটির নাম হলো শোল্ডার স্ট্রেন্ড। পা সোজা, গভীরভাবে শ্বাস গ্রহণ করে পা দুটো একসাথে করে যতটুকু সম্ভব উপরে তুলে কোমরকে উপরে তুলে ধরবো। এটি সোজা আমরা করতে পারি, অথবা যারা না পারবো আমরা অর্ধ শোল্ডার স্ট্যান্ড বা হাফ শোল্ডার স্ট্যান্ডও করতে পারি, যতটুকু সম্ভব। আপনি চেষ্টা করবেন আপনি হাঁটুও ব্যান্ড করে রাখতে পারেন, কিন্তু এটার সর্বশেষ হলো আপনাকে সোজা একটি পর্যায়ে যেতে হবে। কিন্তু এটি চর্চা করবার ফলে সম্ভব। যারা এটি পারবেন না তারা হাঁটুটুকু ব্যান্ড করে যতটুকু সম্ভব কোমরটুকু তুলে, অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমাদের রক্ত চলাচল, ব্লাড সার্কুলেশন জন্য আমাদের মুখমণ্ডল বা মস্তিষ্কের দিকে সহজেই প্রবাহিত হতে পারে। এখানে আপনি আপনার সামর্থ্য অনুসারে আপনি 1 মিনিট সময় কিংবা তার চেয়ে কম বেশি সময় থেকে ধীরে ধীরে প্রথমে হলো হাঁটু ভেঙে
কোমর, তারপর পা রেখে আমরা ফাইনাল রিল্যাক্সেশনে এইভাবে সম্পূর্ণ বিশ্রাম নিব। প্রিয় দর্শক, সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য এই আসনগুলোর পাশাপাশি সবচেয়ে বেশি যে জায়গাটিতে মনোযোগ দিতে হবে সেটি হলো সব সময় পজিটিভ চিন্তা করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আপনি যখন নেগেটিভ চিন্তা করেন তখন আমাদের ভিতরে যুদ্ধ অবস্থা তৈরি হয়। নেগেটিভ চিন্তা করার ফলে আমাদের ভিতরে এসএনএস সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম তৈরি হয়, যার ফলে কর্টিসল আপ হয়ে যায়। আমাদের কর্টিসল আপ হওয়া মানে স্ট্রেস তৈরি হয়, স্ট্রেস হওয়া মানে হলো ফাইট অর ফ্লাইট, ভিতরে যুদ্ধ অবস্থা তৈরি হয়। যুদ্ধ অবস্থা তৈরি হলে তো আপনার সৌন্দর্য কখনোই প্রকাশ পাবে না। সেই জন্য আপনাকে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, সুন্দর লাইফস্টাইলকে অনুসরণ করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে মূল্য দিতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে। এই সব কাজগুলো যখন আপনি একসাথে করতে থাকবেন তখন আপনি ভিতরে এবং বাহিরে দুই জায়গায় শক্তি এবং সৌন্দর্য অনুভব করবেন, যার ফলে আপনি পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখলেন স্যান্ডেলিনা রূপকথা। বরাবরের মতোই আমি ইন্দ্রাণী এসেছিলাম আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। আজকেও আমরা আড্ডা দিয়েছি একজন তারকা অতিথির সাথেও ছিল ঘরোয়া কিছু বিউটি টিপস এবং আপনাদের জন্য ছিল বেশ কিছু নতুন যোগার আসন অর্থাৎ যোগা টিপসও। দর্শক, আশা করি সে সব কিছু আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের বাড়িতে এবং নিশ্চয়ই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।